নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের তৃণমূল কংগ্রেস মানে শাসক দল 2026-এর আগে ক্রমাগত এমন কিছু কথা বলে চলেছে, এমন কিছু করে চলেছে, এমন কিছু স্ট্র্যাটেজি নিয়েছে যে স্ট্র্যাটেজিগুলো কার্যত বিজেপির কাছে বলে বলে হারছে। কারণ এই বিজেপি 2021-এর বিজেপির চেয়ে অনেক আলাদা, আর তাই বারবার নতুন স্ট্র্যাটেজি নিয়ে বিফলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন 2021-এর নির্বাচনের আগে সবাই ভেবেছিলাম যে বিজেপি ক্ষমতায় আসবে, কার্যত দেখা গেল হলো না। কারণ তাদের স্ট্র্যাটেজি ঠিক ছিল, তারা স্ট্র্যাটেজি করে একদম স্ট্র্যাটেজিক্যালি বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে তারা কাজ করে গেছে। তারা একের পর এক বিজেপির মধ্যে থাকা অনেকগুলো মানুষকে কাজে লাগিয়েছিল, যারা ঠিক একদম 2021-এর নির্বাচনের পরে একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গিয়েছিল, মানে আবার নিজের জায়গায় ফিরে গেছিল। এবং তারপর বলেছিল আমরা তো ওখানে গিয়েছিলাম কাজের জন্য। আপনারা জানেন সে সমস্ত জিনিস আমরা জানি। বিজেপির মধ্যে থেকে তারপরে আবার বেরিয়ে যাওয়া, ছেলেকে আইপ্যাকের মধ্যে রাখা, এইরকম নেতারাও আমরা জানি। কেউ কচু বনে লাথি খেয়েছে তো কেউ অন্য জায়গায় লাথি খেয়েছে, কিন্তু তারা তৃণমূলে ফিরে গেছে, বুঝিয়ে দিয়েছে আমরা তৃণমূলের সঙ্গে ছিলাম। এই বিশ্বাসঘাতকতা 2021-এ হয়েছে এবং 2021-এ আরও কিছু বিশ্বাসঘাতকতা হয়েছিল। আর 2021-এর পরে, নির্বাচনের পরে যে হিংসা চালিয়েছিল তৃণমূল, তাতে কার্যত বিজেপির বহু কার্যকর্তার কোমর ভেঙে দিয়েছিল, মানে নিচু তলার। কিন্তু তারা আবারও তারা উঠে দাঁড়িয়ে লড়াই লড়ার জন্য সামনে এসছে। কিন্তু 2026 যত এগিয়ে আসছে না, তত দেখছি আমরা তৃণমূল তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। অর্থাৎ আগে আমরা দেখেছিলাম বিজেপির বাড়ির কার্যকর্তাদের ঘেরাও করব, অমুক করব, তমুক করব, কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি সেই ডাক, মানে ঘেরাও করে বসে থাকবো বিজেপির কার্যকর্তাদের বাড়ি, যেটা বলেছিলেন 21শে জুলাই, মনে আছে নিশ্চয়ই, একটা জনসভা থেকে বলেছিলেন। তারপর সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি বলেছিলেন যে ওটা হবে না, ওটা করা ঠিক নয়, তিনি আটকে দিয়েছিলেন। কিন্তু এবারে সেই স্ট্র্যাটেজি নিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস, এবং তারা চমকানো ধমকানোর মধ্যে চলে গেছে। কিন্তু এই বিজেপি আবার আলাদা। 2020-এর যে বিজেপি ছিল, মানে 2020 শেষের দিকে যে বিজেপি ছিল, আর আজকে 2025-এ যে বিজেপি, এর মধ্যে ফার ডিফারেন্স হয়ে গেছে। এমন কিছু দাপুটে নেতা সামনে এসে গেছেন যারা কিন্তু কার্যত তৃণমূলকে বেগ দিচ্ছে। তৃণমূল চেষ্টা করে বাগে আনতে পারছে না তাদেরকে। সবার প্রথমে নাম নেওয়া যায় শুভেন্দু অধিকারী। লাগাতার খেটে চলেছেন 2020 ডিসেম্বর মাসে বিজেপিতে জয়েন করার পর থেকে, লাগাতার আজ পর্যন্ত তিনি খেটে চলেছেন। সবাই এক বাক্যে স্বীকার করছেন যে হ্যাঁ, শুভেন্দু অধিকারী কিন্তু কার্যত লড়াই লড়ে চলেছেন, তাই না? বহু মানুষ আমাকে অনেক কথা বলেছিলেন, এক বিজেপির নেতাও আমাকে গালাগালি করেছিলেন, মানে একদম হাবাতারে বলেছিলেন। কার্যত দেখা গেল তিনিও কিন্তু শুভেন্দু অধিকারী স্মরণে গেছেন, মানে এটাই হচ্ছে বাস্তব সত্যি, কারণ তিনি লড়ছেন। তাই আমি বলেছিলাম যারা লড়ছে তাদের নাম সামনে আনা উচিত, আমি বলেছিলাম শুভেন্দু অধিকারী। এরপরে শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার। ডক্টর সুকান্ত মজুমদার যেভাবে তিনি লড়ছেন, এবং দেখে যা মনে হচ্ছে তিনি কিন্তু ফুল স্পিডে নেমেছেন, এবং যেভাবে তিনি বলছেন দাপুটের সঙ্গে, মনে রাখতে হবে তার কথা। এবং শ্রমিক ভট্টাচার্য একজন বাগ্মী নেতা, তিনিও কার্যত রাস্তায় আছেন, নামছেন। এরকম একটা পরিস্থিতি যখন আছে, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কিন্তু তাদের একটা ভুল স্ট্র্যাটেজি চালু করে দিয়েছে, যেটা তারা ভেবেছিল যে এইভাবেই তারা করবে। সেটা কি জানেন? সেটা হচ্ছে চমকানো আর ধমকানো। আপনারা জানেন শুরুতে মমতা ব্যানার্জি এসআইআর করতে দেবো না বলেছিলেন, কিন্তু তারপর কার্যত এখন সেটা নিয়ে আর বেশি বলতে পারছেন না। তিনি এবং তার দল চাইছে যেভাবেই হোক মানুষের মধ্যে ভুল ভ্রান্তি ছড়িয়ে দিয়ে, যেভাবে সিএ বিরোধিতা করে আগুন জ্বলেছিল, সেই আগুনটা জ্বলুক, এটাই বিরোধীরা অভিযোগ করছে। এবং এই অভিযোগ যখন আসছে, তখনই দেখা যাচ্ছে একের পর এক তৃণমূলের নেতা, এমএলএ, এমপি, তাদের মুখের ভাষা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। একজন কেউ চেটে খাওয়া, মানে হরলিক্স চেটে খাই টাইপের ডায়লগ দেওয়া, তিনি তো আবার বলেই দিয়েছেন যে 1 মিনিটের জন্য গণতন্ত্র যদি ভুলে যাই, তাহলে বিজেপি ঝান্ডা ধরার জন্য কেউ থাকবে না। এ যেন সেই আকবরউদ্দিন ওবেসির ভাষা, 15 মিনিট কে লিয়ে নাম আর পুলিশকে হটা দো, ফির দেখতে হ্যায় তুম ইতনা করো হাম ইতনা করো, সেই সমস্ত ডায়লগ, সেই ডায়লগের মতো ডায়লগ দিচ্ছেন। অনেকেই বলেছেন যে তাপস পালের মতো এরও মাথাটা মনে হয় গেছে, শেষকালে ক্ষমা চাইতে হবে, এবং ক্ষমা চাওয়ার পরে কী যে হবে তা জানি না। তো এইরকম ডায়লগবাজি যখন চলছে একদিকে, আরেকদিকে রাস্তায় নেমে পড়েছেন কিন্তু আরও একজন, তিনি আবার একজন এমপি। তিনি তো সরাসরি চ্যালেঞ্জ করে দিচ্ছেন যে বিজেপির একদম প্রাক্তন রাজ্য সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে, সাহস থাকলে আসুন। তার সেই ভাষণ আপনারা জানেন, আমি ভিডিও দিচ্ছি না, কারণ এগুলো দেখিয়ে লাভ নেই। তার এই ভাষণ শোনার পরে
অনেকেই ভেবেছিল এবার কি হবে, কিন্তু দেখা গেল সুকান্ত মজুমদার বীর দর্পে সেখানে পৌঁছে গেলেন এবং সেখানে বুলেট নিয়ে মানে বাইক চালিয়ে একদম র্যালি করে গেলেন এবং সেখানে গিয়ে তিনি হুঙ্কার দিয়ে দিলেন। আর এটা নিয়ে বহু ভিডিও সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে যে দেখুন কেউ একটা ডায়লগও দিয়ে দিয়েছে, তেরা বা পায়া এসব টাইপের হচ্ছে। দেখুন আমি এসব কথা বলবো না, কিন্তু কল্যাণ ব্যানার্জি যে চ্যালেঞ্জ করেছিল তার জবাব কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার দিয়ে দিয়েছেন এবং দিয়ে সেখানে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তুই চ্যালেঞ্জ করলে আমার কি হবে, আমি তো আসছি। অনেকেই বলে দেন যে এর পরেও তো আবার কল্যাণ ব্যানার্জি চ্যালেঞ্জ করেছে। দেখুন এই যে চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ করলেন, তারপরে পৌঁছে গেলেন সুকান্ত মজুমদার এবং তারপর আবার চ্যালেঞ্জ, তখন কিন্তু অনেকেই বলে, আমাদের পাড়ার একটা গল্প বলি আপনাদের, ছোট্ট করে বলছি, মনে থাকবে আপনাদের। সেটা হচ্ছে আমাদের পাড়ায় ওই খেয়ে ফেলে মানে কি নেশা করে ফেলেছিল, বেশি নেশা করে একজন চ্যালেঞ্জ করে দিয়েছিল এবং চ্যালেঞ্জ মানে কি তুই আয় সাহস থাকলে এখানে, এই টাইপের চ্যালেঞ্জ করেছিল। আমার সময়কার কথা বলছি, তখন আমি কলেজ ছাত্র এবং সেই চ্যালেঞ্জের ফলে কী হয়েছিল, মাথা আমারও খটকে গেছিলো, আমিও পৌঁছে গেছিলাম সেখানে, চলে গেছিলাম এবং তাকে গিয়ে দিব্যি থ্রেট করে এসেছিলাম কী করবি আয়। তখন সে চুপচাপ ঘরে ঢুকে গেছিলো। পরে আমি চলে আসার পরে আবারও সে গরম দিয়েছে যে আমি তখন প্রস্তুত ছিলাম না, এবার আমি প্রস্তুত হচ্ছি, এবার আসতে বল কত দম আছে। তখন আমার যে সমস্ত শুভাকাঙ্ক্ষী যারা অভিভাবক স্তরে আছেন তারা আমাকে বলেছিলেন যে ভুল করিস না, তুই কেন যাচ্ছিস, একটা সামান্য পেঁচো মাতালের কথা শুনে তুই চলে যাচ্ছিস। এই ডায়লগটা আমাকে শুনতে হয়েছিল। তো এইরকম ডায়লগ কিন্তু চারিদিকে ঘুরে বেড়ায় যে একজন ডায়লগ দিল, তার পাল্টা যখন কেউ চলে গেল, চলে যাওয়ার পরে আবার ডায়লগ দিচ্ছে, আবার আয়, লোক হাসে, তখন বলে একে ইগনোর করাই ভালো। তো সেই পর্যায়ে পৌঁছে গেছেন এখন কিন্তু এই সমস্ত বাকবিতণ্ডা। কিন্তু এই বাকবিতণ্ডা করে একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, সেটা হচ্ছে গোটা রাজ্যবাসী অবাক হয়ে দেখছে যে এই তৃণমূল ধমকানোর চেষ্টা করছে, কিন্তু সেই ধমকানিতে পাল্টা জবাব দিচ্ছে এবার কিন্তু বিজেপি, যেটা 2020-তে আমরা দেখিনি, কিন্তু 2025-এ আমরা দেখছি পাল্টা জবাব, ঢুকে যাওয়া। এই ঢুকে যাওয়ার ব্যাপারটা আছে। শুভেন্দু অধিকারী তো কথায় কথায় চলে যান, আমি আসছি, কখনো উদয়ন গুহ চমকান্ত সেখানে পৌঁছে যান, কখনো অন্য জায়গায় চমকান্ত সেখানে পৌঁছে যান, যে চমকাচ্ছে সেখানেই পৌঁছে যাচ্ছে এবং সেখানে গিয়ে দেখিয়ে দিচ্ছেন ওই ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে, আয়া বা পায়া এই মিউজিক চলে চারিদিকে বাজায় আর কি বিরোধীরা। তো এই টাইপের মিউজিক চলছে, তার মানে হচ্ছে বিজেপি সামনে যাচ্ছে, লড়াইয়ের ময়দান ছেড়ে বিজেপি পালাচ্ছে না। এবং বিজেপি পালাচ্ছে না শুধু নয়, বিজেপি এগিয়ে যাচ্ছে, প্রতিটা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আর যখন নেতারা এগিয়ে যায় না, তখন কর্মীদের মনের মধ্যে আরও সাহস বেড়ে যায়, আর সেই সাহসটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবার আমি আপনাদের বলছি কেন প্রত্যেকটা স্ট্র্যাটেজি ফেল হচ্ছে এবং আগামী দিনে হবে। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে প্রবল চাপে আছে। তারা প্রত্যেকে জানে যে একবার যদি ক্ষমতার বাইরে চলে যায় তাহলে সিপিএম ক্ষমতার বাইরে গিয়ে এখনও প্রচুর লোক আছে, সিপিএম যারা ভালোবাসে, মন প্রাণে ভালোবাসে, তারা আছে এখনো, তাদের গায়ে কেউ হাত দেয়নি। হ্যাঁ, তৃণমূলে কিছু উৎপটাঙ্গা লোক আছে, তারা হাত দিয়েছে, বাকি কেউ হাত দেয়নি। কারণ তারা সেই পর্যায়ে যায়নি। আর এই তৃণমূল কংগ্রেস চলে গেলে যে জায়গায় আছে সেখানে কিন্তু কেউ ছাড়বে না কাউকে। তাই এরা চাইছে যে করেই হোক আঁকড়ে থাকতে হবে ক্ষমতায়, তাই তারা ধমকাচ্ছে। 1 মিনিটের জন্য গণতন্ত্রকে যদি ভুলে যাই, উল্টোটাও যদি কেউ বলে, একদিনের জন্য বলুন যে পুলিশ কোনো কেস করবে না, সেই ডেটে যা হবে সেটা একদম মুছে দেওয়া হবে, কোনো কিছু হবে না, নো কেস, নো এফআইআর, নো কিছু, সেই দিনটার জন্য। এটা পারবেন? পাল্টা চ্যালেঞ্জ যদি কেউ করে দেয় তাহলে কি হবে? আসলে এই সমস্ত ডায়লগবাজি দিতে ভালো লাগে, এগুলো সিনেমার ডায়লগ, সিনেমাতে মানায়, রাজনীতির বুকে এই সমস্ত ডায়লগ মানায় না। রাজনীতি মানে হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে আমি আমার মতাদর্শ বোঝাবো, রাখবো আপনাদের সামনে, আপনার যদি মনে হয় ঠিক তাহলে আপনি সেটাকে পছন্দ করবেন, যদি মনে হয় ভুল তাহলে আপনি সেটাকে অপোজ করবেন। আর রাজনীতির ময়দান হচ্ছে এমনই যেখানে শাসক দল চেষ্টা করবে জনগণের কাজ করার জন্য, বিরোধী দল যে ভুলগুলো আছে সেগুলোকে সামনে আনবে, একই কাজ করবে মিডিয়াও। শাসক দলের উচিত বিরোধীরা যেটা দেখাচ্ছে সেটাতে যদি ভুল তাদের নিয়ে থাকে ডিসিশন, সেটাকে শুধরে নেওয়া, এবং যে সমস্ত মিডিয়া ভুলগুলো তুলে যাচ্ছে সেগুলো দিয়ে শুধরানো। কিন্তু যখন শাসক ভেবে নেয় যে আমাকে সরানোর কেউ নেই, আমি সরলেই আমার সর্বনাশ হয়ে যাবে, মানে এত দুর্নীতির মধ্যে ডুবে আছে, তখন তারা প্রত্যেক কথাকে ইগনোর করে। লড়াইয়ের ময়দানে তারা ধমকানি চমকানিকে নিয়ে আসে। এই মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বলতেন যে আমাকে চমকাবেন না, আমাকে ধমকাবেন না। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজকে মানুষকে ধমকাচ্ছে, মানুষকে চমকাচ্ছে, বিজেপি নেতাদের চমকাচ্ছে, ধমকাচ্ছে। এই যে চমকানো ধমকানো 2020-র আগে যারা সহ্য করে নিয়েছিল, 2025-এ কিন্তু কেউ আর সহ্য করছে না। বাংলার মানুষ এমনিতেই ক্ষেপে আছে। অভয়া কাণ্ডের পর যেভাবে আরজিকর হসপিটালে ভাঙচুর লাগানো হয়েছিল বা চালানো হয়েছিল, যেভাবে অভয়া কাণ্ডের, অভয়ের মা বাবাকে এই কিছুদিন আগে
নবান্ন অভিযানেতে মারা হলো মাকে, এই সব কিছু বলে দেয় যে এই রাজ্যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। এই রাজ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে গণতন্ত্রকে শেষ করা হচ্ছে। 1 মিনিটের জন্য গণতন্ত্র ভোলার কথা বলছেন? এই রাজ্যে গণতন্ত্র যদি থাকতো তাহলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার লোকজনকে হেনস্থা করতো না পুলিশ এই তৃণমূলের অঙ্গুলি হেলনে। তাই গণতন্ত্র এখানে নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ কোনো বিরোধী দলকে এইভাবে চ্যালেঞ্জ করে না, করে না। কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমার কাছে নাকি ঝাঁপি খুললে দিলেই এর নামে ওর নামে তার নামে বলে দেন। তা খুলুন না। দুর্নীতির দায় সবচেয়ে বেশি জেল খাটা হচ্ছে তৃণমূলের লোকেরা, দুর্নীতির দায়। আর যদি পলিটিক্যালি ফালতু কেসে ফাঁসানো হয় সেটা হচ্ছে বিজেপির কার্যকর্তাদের, বিভিন্ন জায়গায় ফাঁসানো হয় কর্মীদের, কার্যকর্তাদের মিথ্যে কেসে। এই সমস্ত কিছু পালা বদলের জায়গায় আছে। চাকরি নেই, ব্যবসা বাণিজ্য এখানে চলছে না, এমন জায়গায় রয়েছে যেখানে নতুন কোনো কিছু শিল্প আসছে না। সেখানে মানুষ চাইছে পরিবর্তন। মহিলাদের উপর অত্যাচার এমন জায়গায় গেছে যেখানে গিয়ে সবাই চিৎকার করে বলছে, মুখ্যমন্ত্রী গলায় থাকে রাত্রিবেলা কেন মেয়েরা বাইরে যাবে, এই কথাও ভাইরাল হয়। এই সমস্ত কিছু বলে দেয় যে এই রাজ্যে পরিবর্তনের জায়গা আছে। সেখানে দাঁড়িয়ে এই নতুন স্ট্র্যাটেজি ধমকালো চমকালো কার্যত কাজে লাগছে না, কারণ পাল্টা খেলতে নেমে গেছে বিজেপি, মানে খেলা জমে গেছে, তাই না? কি বলেন আপনি? পুরোটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে? আমি কি কোথাও ভুল বললাম? যদি মনে হয় ঠিক বলেছি জানাবেন, আর যদি মনে হয় ভুল সেটাও জানাবেন। ভুল থাকলে আমি নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেবো, কারণ আমি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের মতো নই যে বলবো ভুল হয়েছে তো ঠিক করেছি ওটাই ঠিক না। ভুল ভুলই হয়। জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টস সাপেক্ষে আমি রইলাম। ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।